হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9 শব্দ অধ্যায় থিওরির একটা লাস্ট ভিডিও এর সাথেই তোমাদের যে সিলেবাসে রয়েছে সেটা চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারবো। তারপরে আমরা গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, একটা হচ্ছে টপিক, সেটা হচ্ছে মানুষের কানের গঠন, এবং শেষ টপিক হচ্ছে শব্দের দূষণ। তো মানুষের কানের গঠন তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো, আমি জাস্ট জিস্টটা এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলবো। তো তোমরা জীবন বিজ্ঞান বই আর মানে ভৌত বিজ্ঞান বই যেটা খুশি পড়তে পারো। তো আমাদের মানুষের কান কিংবা আমাদের কানের যে গঠনের ক্ষেত্রে তিনটে অংশ, মূল তিনটে অংশ রয়েছে, সেই তিনটে অংশ নিয়ে তৈরি। তো প্রথম হচ্ছে আমাদের বহির্কর্ণ, দ্বিতীয় হচ্ছে মধ্যকর্ণ, তৃতীয় হচ্ছে অন্তকর্ণ, যেটা সবচেয়ে ভেতরে থাকে। এই তিনটে অংশ নিয়ে আমাদের কান কিন্তু তৈরি। তো তোমরা যে কোনো বই ফলো করতে পারো। তো জীবন বিজ্ঞানেও যেহেতু পড়েছো, তো বহির্কর্ণ মানে বুঝতেই পারছো আমাদের একটা কানের বাইরের অংশ। তো এই বহির্কর্ণ তিনটে অংশ নিয়ে তৈরি, যেটা তোমরা নিজেরাও দেখতে পাবে যে আমাদের মাথা কিংবা মস্তিষ্কের দুপাশে দেখতে পাচ্ছি আমরা কি না কর্ণছত্র দেখতে পাচ্ছি। তার মানে এটা বলতে চাইছি যে কর্ণছত্র সবচেয়ে বাইরের অংশ, সেটা এই বহির্কর্ণের অংশের শুরু। এরপর কর্ণকুহর থাকে, তারপরে থাকে কর্ণপটল থাকে। কর্ণকুহর যেটা থাকছে সেটা হচ্ছে কি না একটা নালীর মতো আঁকা বাঁকা পথের মতো থাকছে। তো তারপর যেটা লাস্টে কর্ণপটল থাকে, একটা স্থিতিস্থাপক পর্দার মতো থাকে। তার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের এই মানুষের শোনার এই কৌশল। সেই নিয়ম মানে পুরো ব্যাপারটাই নির্ভর করছে কর্ণপটল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বুঝতে পারছো কানের গুরুত্ব, আমরা এর সাহায্যে শ্রবণের অনুভূতিটা পাই। তো এখানে মস্তিষ্কের ভূমিকা রয়েছে। তো এইখানে বলা বলতে যেটা বাইরের যে আমাদের অংশটা রয়েছে, যেটা আমরা বাইরে থেকে ফিল করতে পারি, দেখতে পাচ্ছি, তো এইটা যেটাকে আমরা কর্ণছত্র বলছি। তো বুঝতে পারছো এটা পেশি নিয়ে তৈরি। তো এবারে ভেতরে যে লাস্ট যেটা রয়েছে আমাদের এই বহির্কর্ণের শেষ অংশ, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম যে স্থিতিস্থাপক পর্দা নিয়ে থাকছে কর্ণপটল। এবার কি হচ্ছে না কোনো উৎস থেকে শব্দ যখন আসছে, সেটা স্বাভাবিকভাবে কর্ণক্ষেত্রের মধ্য দিয়ে এইবারে কর্ণকুহরে কি হচ্ছে সেটা বারংবার প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলন হচ্ছে, প্রতিফলন হওয়ার পর সেইটা কিন্তু কম্পনের সৃষ্টি করছে গিয়ে কোথায় না কর্ণপটলে। তাই কর্ণপটলের এখানে ভূমিকা যে কর্ণপটল কম্পন হচ্ছে, সেইবারে কি করছে না আমাদের যেটা দ্বিতীয় অংশ যেটা রয়েছে বহির্কর্ণ এবং অন্তঃকর্ণের মাঝের অংশ, সেটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে পাঠাচ্ছে, সেখান থেকে ফাইনালি অন্তঃকর্ণতে পৌঁছাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা বইতেও দেখতে পারো যে মধ্যকর্ণ যেটা ব্যাপার রয়েছে এটা কি না, এটা হচ্ছে বায়ু প্রকোষ্ঠের মতো পরস্পরের সাথে সংলগ্ন একটা অংশ বিশেষ। তো এইখানে তোমরা দেখবে বইতেও যেটা রয়েছে যে কম্পনটা সৃষ্টি হয়েছিল আমাদের এই বহির্কর্ণের শেষ অংশে অর্থাৎ কর্ণপটলে, সেইটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে কোথায় না অন্তঃকর্ণে। এবার অন্তঃকর্ণের তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেই তিনটে জিনিস সম্বন্ধে আমরা জানবো। তো অন্তঃকর্ণের মধ্যে মানে ভেতরে থাকছে তিনটে অর্ধবৃত্তাকার নালী, কিন্তু অংশ হচ্ছে দুটো। সেগুলো কি না একটা হচ্ছে ভেস্টিবিউলার যন্ত্র এবং শামুকের মতো যে অংশটা যেটা তোমরা পড়েছো, যেটাকে আমরা ককলিয়া বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যার ভেতরে সে শ্রবণের যে যন্ত্রটা থাকে সেই ককলিয়া নিয়ে গঠিত। তো এইখানে একটু মাথায় রাখতে হবে তোমাদের যেটা যে আমাদের মধ্যকর্ণ যেটা একটু আগে আমি বললাম, সেখানে একটা জিনিস বলা হলো না। তো সেই মধ্যকর্ণের মধ্যে পরপর তিনটে অস্থি থাকে। এই অস্থিগুলোর ভূমিকা রয়েছে, সেগুলো কি কি না মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। তো এই নামগুলো একটু মনে রাখবে, শর্ট প্রশ্নতে কাজে লাগতে পারে। এবারে আমাদের এই আলোচনায় চলে আসা যায়, যেটা আমরা এই অন্তঃকর্ণের কথা বলছি, যেখানে রয়েছে যে ভেস্টিবুলার যন্ত্র এবং ককলিয়া নিয়ে তৈরি। তো এই ভেস্টিবুলার যন্ত্র বলছে তিনটে অর্ধবৃত্তাকার নালী থাকে, তাহলে এটা মাথায় রাখতে হবে। আর তার মধ্যে এন্ডোলিন নামক এক প্রকার তরল পদার্থ থাকে। তো তরল পদার্থের নামটা মনে রাখতে হবে, এন্ডোলিন বলে।
তো এটা মাথায় রাখতে হবে। আর কক্লিয়া হচ্ছে আমাদের অন্তঃকরণের মধ্যে একদম শেষ অংশ, শামুকের মতো দেখতে। আর এটা হবে কি না, এর ভেতরে একটা শব্দ গ্রাহক মানে ডিটেক্টরের মতো একটা অংশ থাকছে, যাকে বলা হচ্ছে অর্গান অফ কটিং। তো অর্গান অফ কটিং বলে একটা শব্দ গ্রাহক যন্ত্র থাকছে। আর এইটা কি না, তিনটে প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এন্ডোলিভ তরল দ্বারা তৈরি। অর্থাৎ এন্ডোলিভ যে রয়েছে সেটা দ্বারা এটা ভরাট করা কিংবা পরিপূর্ণ। এটা কি না, একটা রোমশ যন্ত্র। এইবার ব্যাপার হচ্ছে কি, যখন এই মধ্যকর্ণের মধ্য দিয়ে শব্দ এসে অন্তঃকর্ণের ভেতরে গিয়ে শেষ প্রান্তে শামুকের মতো কক্লিয়া অংশে পৌঁছাচ্ছে, সেখান থেকে অডিটরি নার্ভের সাহায্যে আমাদের ব্রেনের শ্রবণ কেন্দ্রে সেটা পৌঁছায় এবং আমাদের শ্রবণের অনুভূতি জায়গা। তো এইভাবে আমরা কিন্তু শব্দ মানে বুঝতে পারি কিংবা আমাদের এটা শ্রবণে সৃষ্টি করে। তো এইখানে মোটামুটি এইগুলো জানলেই হবে। তোমাদের জীবন বিজ্ঞানে যা জানা আছে সেটা যদি সাজিয়ে লিখতে পারো, এখানে না পড়লেও হবে। এবারে যেটা আমাদের নেক্সট টপিক যেটা রয়েছে, যেটা পরীক্ষাতে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শব্দ দূষণ। তো শব্দ দূষণ যেটাকে আমরা সাউন্ড পলিউশন কিংবা নয়েজ পলিউশন বলি, তোমরা জানো, যেটা আনওয়ান্টেড কিংবা যে শব্দটা অস্বস্তিকর, যেটা আমাদের ভালো লাগছে না, যেটা আমাদের কষ্ট হচ্ছে শুনতে, সেটা আমরা শব্দ দূষণ বলে থাকি। এবার এই শব্দ দূষণ বুঝবো কি করে? বিভিন্ন লোকের বিভিন্ন রকম মনে হতে পারে, কিন্তু সেরকম ব্যাপার হয় না। ধরো যানবাহনের এই যে হর্ন দিচ্ছে, জোরে মাইক বাজানো হচ্ছে, জোরে কোথায় গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, কিংবা বাজারে কোলাহল যেটা খুব জোরালো, কিংবা কোনো যন্ত্রাংশের আওয়াজ, বিভিন্ন কলকারখানায়, বিমানবন্দরে বিমানের নামা ওঠা, এই যে ব্যাপারগুলো, তো এগুলো একটা কিন্তু শব্দ দূষণের কিন্তু উদাহরণ। তো তোমরা বইতেও দেখতে পারো যে অবাঞ্ছিত এবং কানের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য, খুব জোরালো, উচ্চ প্রাবল্য এবং উচ্চ তীক্ষ্ণতা সম্পন্ন, যার ক্ষতিকর প্রভাব রয়েছে মানসিক এবং শারীরিক দুইভাবে। তো এবার প্রশ্ন হচ্ছে উৎসগুলো কি? আমি একটু আগে বললাম, তোমাদের বইতেও রয়েছে, বিভিন্ন কলকারখানার শব্দ রয়েছে উদাহরণে, যানবাহনের হর্ন রয়েছে, সে বাস ট্রাক থেকে শুরু করে যত যানবাহন রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে ইউজ হচ্ছে লাউড স্পিকার, বড় বড় বক্স দেখতে পাচ্ছি আমরা, শব্দবাজি, বিমান ওঠানামা, আবার জোরে বাজানো রেডিও, টেলিভিশন, কিংবা এই যে সাইরেনের শব্দগুলো জোরালো, সবগুলো শব্দ দূষণের একটা উৎস কিংবা এভাবে শব্দ দূষণের সৃষ্টি হয়ে থাকে। তো এছাড়া প্রাকৃতিক উৎস হতে পারে, যেরকম বাস পড়ার শব্দ হতে পারে, মেঘের গর্জন হতে পারে, তো সেটাও হতে পারে, সেটা তো আমাদের কন্ট্রোলে নেই অবশ্য, সেটা হবে। এবার শব্দ দূষণ আমরা পরিমাপ কিভাবে করে থাকি না, মানুষ যে লেভেল থেকে কিংবা যে যতটা সাউন্ড থেকে শুনতে পারে সেইটাকে আমরা জিরো লেভেল হিসাবে ধরে থাকি, কেন তার নিচে মানুষ শুনতে পায় না। এবার এই লেভেলের যে পার্থক্য কিংবা তীব্রতার যে পার্থক্য বোঝার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয়, তাকে আমরা বেল অর্থাৎ বি দিয়েও লেখা হয়, আর ইংলিশে এরকম আমরা বেল লিখে থাকি। তো বেল এককটা একটু বড়, ওই জন্য আমরা ক্ষুদ্র একক ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ডিবি, যেটাকে আমরা বলি ডেসিবেল অ্যাকচুয়ালি। তো ডেসিবেল এখানে প্রকাশ করা হয়। আর এই যেটা এক বেল যেটা হচ্ছে আমরা, সেটা হচ্ছে কি না, ডেসিবেল যে রয়েছে, যে ক্ষুদ্র একক রয়েছে, সেই ক্ষুদ্র এককে 10 গুণ, অর্থাৎ এক বেল সমান হচ্ছে 10 ডেসিবেল। এই হচ্ছে ব্যাপার। এইবারে যে এই বেল একক যেটা থাকছে, সেটা কি হচ্ছে না, শূন্য যে লেভেল থাকছে তার 10 গুণ যখন হচ্ছে তীব্রতা, তখন সেই এককটাকে এক বেল বলা হয়ে থাকে। এবারে মানুষের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে নিরাপদ প্রাবল্য যে মাপটা বলা রয়েছে, সেটা হচ্ছে কি না 45 ডেসিবেল, কিন্তু মোটামুটি 65 ডেসিবেল অবধি মানুষ কিন্তু সহ্য করতে পারে। এবার তার বেশি যখনই হচ্ছে তখন আমরা তাকে শব্দ দূষণ বলে থাকি। এইবারে 120 সর্বোচ্চ যে সহ্য করতে হতে পারবে, তো তার বেশি হওয়া মানে আমাদের কিন্তু কানের কিংবা আমাদের শোনার যে শ্রবণের যে ক্ষমতা, সেটাও কিন্তু হারিয়ে যেতে পারে। যেটা কলকারখানায় খুব সমস্যা হয়, ওই জন্য ইয়ার মাপগুলো লাগানো হয়, সেখানে 150 ডেসিবেল কিংবা 150 ডেসিবেলের বেশিও রয়েছে, এরকমও কিন্তু যন্ত্রাংশ রয়েছে। তো আমরা বইতেও সেগুলো রয়েছে, সবগুলো দেখবে। আর একটা সুস্থ মানুষের ক্ষেত্রে যে
আমাদের যে সীমাটা রয়েছে, তীব্রতা সহ্য করার যে সীমাটা রয়েছে, সেই অনুভূতির যে সীমাটা, যাকে আমরা বলি অনুভূতি সীমা, সেটা হচ্ছে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে 120 ডেসিবেল অবধি থাকছে, এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ। কিন্তু হেলথ অর্গানাইজেশন থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা নিরাপদ 45-65 হচ্ছে ম্যাক্সিমাম। তো শর্ট প্রশ্নটা এটা একটু মাথায় রাখতে হবে। কি কি প্রভাব? না শারীরিক প্রভাবের থেকে বেশি মানসিক প্রভাবটাও আমাদের পড়ছে। কি না শুধু যে শারীরিক তা নয়, যেরকম ধরো শারীরিকের মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়া, হৃদযন্ত্রের যেগুলো মানে হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করে না, যে মাথা ব্যথা হওয়া, কিন্তু এর থেকে মানসিক প্রভাবটা রয়েছে যে কনসেন্ট্রেশনটা কমে যাওয়া, কোনো কাজে মানে মন বসছে না, কিংবা কোনো কাজটাই ঠিক করে করা যাচ্ছে না। তো এগুলো নয়েজ পলিউশনে কিন্তু একটা ব্যাপার রয়েছে। আবার খুব জোরালো শব্দ যে প্রাবল্য বেশি রয়েছে কিংবা তীব্রতা বেশি, সে কিন্তু কর্ণপটের খুব ক্ষতি করতে পারে, আমরা চিরকালে শুনতে পাবো না, এরকম ব্যবস্থা থাকছে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে, স্পেশালি যারা অসুস্থ মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি বিপজ্জনক হচ্ছে, তাদের কিন্তু অনেক সমস্যা দেখা যায়। ওই জন্য হাসপাতাল কিংবা এইসব জায়গাগুলো থেকে অনেক মানে তার আশেপাশে কিন্তু শব্দ দূষণের পরিমাণ একেবারে যেন মানে নিরাপদ যে মাত্রা রয়েছে তার থেকে যেন কমই রাখা যায়, সেই ব্যবস্থাপনা কিন্তু চেষ্টা করা হয়। এবার এটা নিয়ন্ত্রণ কিভাবে করবো আমরা? দেখো, নিয়ন্ত্রণ যতই নিয়ম যতই যাই করা হোক না কেন, সচেতনতা ছাড়া কোনো হবে না। অর্থাৎ মানুষকে এটা বোঝাতে হবে যে এই শব্দ দূষণের কুপ্রভাবগুলো কি কি শারীরিক কি মানসিক সমস্যা দেখা যায়, তাহলে ব্যাপারটা কিন্তু সহজ হবে। এবারে তারপরেও যাদের ক্ষেত্রে সেটা বোঝা যাবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? না সরকারি নিয়ম করে সেটাকে বলবদ্ধভাবে কি করতে হবে? না সেটাকে নিয়মটাকে বজায় রাখতে হবে, যে শুধু নিয়মটা হলো, সেটা কার্যকরিতা হলো বা সেটা কিন্তু হচ্ছে না হয়। তো সেটা একটা রাস্তা থাকছেই। এছাড়া কি করতে হবে? না যেখানে জনবসতি বেশি তার থেকে অনেক দূরে বিমানবন্দর হোক কিংবা কলকারখানা, তার থেকে অনেক দূরে তৈরি করতে হবে, যাতে করে আশেপাশের লোকেরা সুরক্ষিত থাকে। আর যারা কাজ করছেন তারা সেরকম প্রোটেকশন নিয়ে কাজ করবে, যেমন আমি বললাম ইয়ার মাস্ক লাগাতে হবে। তো এই ব্যাপারটা থাকবে। আর কি বলা হয়েছে? না স্কুল কলেজ, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল যেগুলো রয়েছে, সেখানে যেন মানে বেশি হর্ন বাজানো কিংবা যে হর্নগুলোর ইয়ার হর্নগুলো যেগুলো সাউন্ড অনেক বেশি, সেগুলো অনুমতি যেন না দেওয়া হয়। আর যারা থাকবে সেটা স্কুল কলেজ এইসব জায়গাতে যেন হর্ন বেশি না দেয়, তার ব্যবস্থাপনা করতে হবে। আর যেখানে সেখানে অনুষ্ঠান হওয়া, মাইক লাগানো, সেগুলো যেন প্রশাসন অনুমতি না দেয়, সেটা যেন থাকে। আর প্রশাসনের অনুমতি নিয়ে যদি এটা নিরাপদ প্রাবল্যের মধ্যে করতে পারে, তাহলে অনুমতি দেওয়া উচিত। তো এইগুলো মাথায় রাখতে হবে। তো এইগুলো হচ্ছে শব্দ দূষণ কমানোর কয়েকটি উপায়, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এইখানে তোমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে শব্দ। যেহেতু এই চ্যাপ্টার থেকে অনেকগুলো গাণিতিক প্রশ্ন অনেক টাইপের রয়েছে, তো ওই জন্য আমি নেক্সট ভিডিওতে যেই চ্যাপ্টারে কি কি গাণিতিক ফর্মুলা গুলো রয়েছে, যেটা অঙ্ক করার সময় কাজে লাগবে এবং তোমাদের বইতেও 5টা অঙ্ক অনুশীলনীতে রয়েছে, সেটা বলবো। আরো কিছু অঙ্ক টাইপের অঙ্ক এই চ্যাপ্টার থেকে যেগুলো হতে পারে পরীক্ষায়, তো সেই টাইপের অঙ্কগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে গাণিতিক উদাহরণ সহ। টিল দেন, বাই।